শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফল বুঝে না পাওয়া পর্যন্ত ছাড়া যাবে না কেন্দ্র। হাতিয়া নির্বাচনী সভায় তারেক রহমান। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের ঘোষণা। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গন্ডায় বুঝে আনতে হবে। পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল। ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ তোমাকে লাল কার্ড, বাবাজি তুমি চাঁদাবাজ তোমাকেও লাল কার্ড। জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী প্রচার যুদ্ধ তুঙ্গে, দেশকে ধ্বংস হতে দেবে না বিএনপি। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জামায়াতের। ভোটে জুলাই শহীদদের স্বপ্ন পূরণের আশা এনসিপি। নির্বাচন সামনে রেখে 3 বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়। অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশনা। এবং স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়ায় ব্যাপক সমালোচনা। 3 দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন। হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর। শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। ধানের শীষের জয়ের জন্য দেশজুড়ে চলছে বিএনপি চেয়ারম্যানের প্রচার কার্যক্রম। সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। জানান, দ্বীপ এলাকার সমস্যা চিহ্নিত, সমাধানে কাজ করবে বিএনপি। আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলো সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। সমস্যার সমাধান করতে হলে তো 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ গড়ার কর্মসূচি তুলে ধরেন বিএনপি প্রধান। এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। নতুন করে আবারও মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গন্ডায় বুঝে আনতে হবে। নির্বাচনের পর হাতিয়া সফরের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগ সফর শুরু করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভাগের উত্তর প্রবেশদ্বার খ্যাত কুষ্টিয়ায় জনসভার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, অভ্যুত্থানের পর তার দলের নেতাকর্মীরা দেশ গঠনে উদ্যোগী হলেও কেউ কেউ দেশ নিঃশেষ করায় ব্যস্ত হয়ে পড়ে। অভিযোগ করেন, একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না,
তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে। কুষ্টিয়ার পর মেহেরপুরের জনসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। এরপর যোগ দেন চুয়াডাঙ্গার নির্বাচনী সভায়। দুর্নীতি ও চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। রাতে ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের ভোটে কেউ হস্তক্ষেপ করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। গরম ভাতে বিলাই বেজার, তুমি যদি বেজার হও, মন খারাপ করো, ও বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নাই। পরে মাগুরায় পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত 71কে সম্মান করে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য আমরা ন্যায় বিচার কায়েম করব। খুলনা বিভাগীয় সফরের শুরুর দিনে 4 জেলায় 4টি জনসমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব বক্তব্যে তিনি এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন, যা পূরণ হবে আগামী নির্বাচনে জয় হওয়ার মাধ্যমে। শফিক মুন্সি, সময় সংবাদ। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সশস্ত্র বাহিনীর মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। এর আগে সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভার শুরুতে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচন নির্বিঘ্ন করতে সশস্ত্র বাহিনীকে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে পেশাদারত্বের সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। রাত 11টার সময় আরও থাকছে। চাঁদা না দেয় নরসিংদীতে ক্র্যাবের পিকনিকের বাসে হামলা, আহত 10 সাংবাদিককে হাসপাতালে ভর্তি, আটক 2। স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম জামিন পেয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পর 6 মাসের জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আওয়ামী সরকার পতনের পর জুলাইয়ের মামলায় গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে। পরে একে একে 11টি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। 15 ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সাদ্দামকে। কয়েকবার আমরা জামিনের জন্যই করছি, একটা জামিন হয়, আরেকটা দিয়ে ঢুকাই দিচ্ছে। জামিন যখন হতো আমার ভাই বেরোনোর পর সময় ফোন দিত যে আমার জামিন হয়ে গেছে, আবার ঢুকাই ফেলতো, তখন আমার ফোন দিত যে না, আমাকে আবারই করছে। শুক্রবার সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ও মেঝেতে পড়ে থাকা 9 মাসের কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সাদ্দামকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করে তার পরিবার। সাড়া না পেয়ে যশোর কারা ফটকে মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম। এই ঘটনায় ব্যাপক সমালোচনা করেন নেটিজেনরা। সমালোচনার মুখে যশোর জেলা প্রশাসক জানান, প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেনি সাদ্দামের পরিবার। পরে জানা যায় বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন তারা। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর অবশেষে জামিন পেলেন সাদ্দাম। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদনের পরিপ্রেক্ষিতে তার 6 মাসের জামিন মঞ্জুর করা হয়। এই জামিন দিয়ে কি হবে? প্রয়োজনের সময় তাকে জামিন দেওয়া হয়নি, তাকে সুযোগ দেওয়া হয়নি, দাফন কাফনের সুযোগ দেওয়া হয়নি। এখন তো তার বাচ্চাও হারায় ফেলেছে, তার স্ত্রীও হারায় ফেলেছে, এখন জামিন হওয়া না হওয়া তো সমানই কথা। সকল মামলাতে জামিন পাওয়ায় সাদ্দামের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে 17 জনের মৃত্যু, 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, বিদ্যুৎহীন 10 লাখ মানুষ, 16,000-এর বেশি ফ্লাইট বাতিল। শুল্ক হার কমানোর সূচকে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। চলতি মাসে 21 দিনেই চট্টগ্রাম বন্দর থেকে 624 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। অথচ তার বিপরীতে খেজুরের দাম কমছে কেজিতে মাত্র 20 থেকে 50 টাকা। ঢাকা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত 23 ডিসেম্বর খেজুর আমদানি শুল্ক হার কমানোর আগে অনেকটা খালি পড়েছিল চট্টগ্রামের ফলমন্ডির সবগুলো আড়ত, কিন্তু এরপরে পাল্টাতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে খেজুর খালাসের চিত্র। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়তগুলো এখন খেজুরে ভরে উঠেছে। খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করেছে সরকার। আমদানি বেশি হওয়াতে বর্তমান পাইকারি বাজার এখনো স্থিতিশীল অবস্থায় আছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে 30,877 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। যেহেতু আমদানি বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, অবশ্যই খেজুরের বাজারে দামটা এটা সহনীয় পর্যায়ে থাকা উচিত। তবে নানা কারসাজির কারণে পাইকারি পর্যায়ে খেজুরের দাম কমছে একেবারেই ধীরগতিতে। একটা খেজুর মাছটুক এটা বিক্রি করতাম 1800, 1900, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা 2100 টাকা, 2200 টাকা। তো এই দাম কই কমাইলো এরা? বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদার মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, মিশর, আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা এসব খেজুর বাংলাদেশের ভোক্তা পর্যায়ে পৌঁছাতে অন্তত 8 বার হাত বদল হয়। আর কারসাজির কারণে প্রতিবারই খেজুরের দাম বাড়ে। এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে খেজুরের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে অমল দে, সময় সংবাদ। নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন অন্তত 10 গণমাধ্যম কর্মী। আহতরা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের সদস্য। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। সন্ধ্যায় ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে এর অনুষ্ঠান শেষে বাসে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ক্র্যাবের সদস্যরা। ঢাকা সিলেট মহাসড়কে পার্কিং করা বাস থেকে চাঁদা দাবি করেন কয়েকজন যুবক। প্রতিবাদ করলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এ সময় বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ সহ শহীদুল ইসলাম শাহেদ এবং আরও বেশ কয়েকজন সাংবাদিক ও ক্র্যাবের স্টাফ সহ 10 জন আহত হন। তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 6 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কোনো বাস থেকে 200, কোনো বাস থেকে 300, আবার কোনো কাছে 500, মানে যে যেমনি পারতেছে তারা টাকা চায়। একবার বলে রিসিট দিচ্ছি, আবার বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিব। তা আমার প্রশ্ন হচ্ছে সরকারি জায়গা কিভাবে আরেকজনের হয়? সড়কের পাশে বাসগুলো রাখা, এই শুধু প্রশ্ন করা হয়েছে আপনার গাড়ি মানে ইজারা নিয়েছেন কিনা, কিসের টাকা, এতেই তাদের আক্রমণ। তারা গাড়িতে ভাঙচুর করেছে, সবার মোবাইল ফোন, তাদের টার্গেট ছিল মোবাইল ফোন, মানিব্যাগ, এটাই হলো তাদের টার্গেট। অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের। আর যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের ব্যবস্থাপনায় আমরা অলরেডি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজকে 29 জানুয়ারি তলব করেছে দুদক। 850 কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারের 16 সদস্যকেও তলব করেছে সংস্থাটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মিজানুর রহমানকে দুর্নীতির অভিযোগ জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ ওঠে, যার অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। এবার মোহাম্মদ ইজাজকে আগামী 29 জানুয়ারি তলব করে চিঠি দিয়েছে দুদক, যেখানে পশুরহাট ইজারা, ই রিক্সা প্রকল্প, কাঁচাবাজার সহ সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে অনুসন্ধানকারী কর্মকর্তা। দায়িত্ব পালনকালে নিয়োগে বাণিজ্য ও অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মিজানুর রহমানকে আজকে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকে তলব করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি নিয়োগ বাণিজ্য করেছেন এবং অবকাঠামো উন্নয়ন খাতে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে 850 কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারের 16 সদস্যকে ফেব্রুয়ারির শুরুতে তলব করেছে সংস্থাটি। আজিজ খান এবং তার পরিবারের সদস্য সহ মোট 16 জনকে অনুসন্ধানকারী কর্মকর্তা আগামী 1, 2, 3 ফেব্রুয়ারি
দুদকে ডেকেছেন তাদের বক্তব্য নেওয়ার জন্য। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 10 লাখ বাসিন্দা। রোববার একদিনে বাতিল করা হয় 19,000-এর বেশি ফ্লাইট। বন্ধ রয়েছে গণপরিবহন চলাচলও। আলাবামা, জর্জিয়া, নিউ মেক্সিকো সহ অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান স্থানীয় কর্তৃপক্ষের। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।